লাশ একটি, কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদন আলাদা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বলছে মেয়েটি আত্মহত্যা করেছে, আর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষায় এসেছে তাকে হত্যা করা হয়েছে। দর্শক, ক্রাইম ওয়াচে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ওয়াহিদা সিফাতের মৃত্যুর কারণ নির্ণয়ে ধূম্রজাল সৃষ্টির কথা। বাদী ও আসামিপক্ষ উভয়ই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছেন মামলাটিকে ভিন্ন খাতে নিতে চলছে নানা কূটকৌশল। সত্যি কি তাই? সেই রহস্য তুলে ধরতে রাজশাহী ও রংপুর ঘুরে অনুসন্ধান করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শফিক শাহীন। রংপুরে জন্ম নেয়া চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন মৃত্যুর পরও উজ্জ্বল হয়ে আছেন সবার মাঝে। প্রান্তিক জনপদের খবর সংগ্রহ করেও যে দেশে বিদেশে আলোচনার ঝড় তোলা যায় তার প্রতীক মোনাজাত উদ্দিন। তার দুঃসাহসিক ও অনুসন্ধানী সাংবাদিকতার প্রতি আকৃষ্ট হয়েই সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছিলেন রংপুরের মেয়ে ওয়াহিদা সিফাত। তারা আবার পরস্পরের আত্মীয়। শেষ ঠিকানায়ও তাদের অদ্ভুত মিল। দুজনের কবর একই গোরস্থানে পাশাপাশি, আবার দুজনের মৃত্যুই অস্বাভাবিক। তাই তো কলিজার টুকরা সিফাতকে হারিয়ে শোকসাগরে তার বাবা। সন্তানকে হারিয়েছেন 9 মাস হলো। কবরের পাশে দাঁড়িয়ে এখনো ডুকরে কেঁদে ওঠেন আমিনুল ইসলাম খন্দকার। সিফাত রংপুরের মেয়ে হলেও বাবার চাকুরির কারণে রাজশাহীতে বসবাস ছিল তাদের। সে কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হন সিফাত। তারই এক বান্ধবীর মাধ্যমে পরিচয় হয় আসিফ পিসলি নামে রাজশাহীর এক যুবকের সাথে। প্রেম করে 2010 সালে তারা পালিয়ে বিয়ে করেন। এই বিয়েতে পিসলির পরিবারের সায় থাকলেও সহজে মেনে নিতে পারেনি সিফাতের পরিবার। ঠিক আছে, তুমি এখনই বউ নিয়ে চলে আসো, আমরা সব কিছু মেনে নেব। আমার মেয়েকে তারা প্রতারণার মাধ্যমে তার বাবা মা, তার বোন, ছেলের বোন সবাই মিলে পরিকল্পিতভাবে এই প্রেমের অভিনয় করে মেয়েকে করেছে। তারা মেয়েকে প্রেমের অভিনয় করে, আসলে অভিনয়টা ছিল তাদের উদ্দেশ্য ছিল আর্থিকভাবে লাভবান হওয়া। তো সেটি আমি প্রথম দিক থেকে আমি অনড় ছিলাম যে না, ছেলে পড়াশোনার জন্য যা দরকার আমি করবো, কিন্তু ব্যবসাপাতির জন্য আমি কোনো পয়সা দেব না। সুখ নিড়ে সুখেই কাটছিল সিফাতের জীবন। লেখাপড়া করতে পিসলি আর সিফাত লন্ডনেও যান। লেখাপড়া শেষ না করে দুজনেই আবার দেশে ফিরে আসেন। যে ছেলেটির সঙ্গে বিয়ে হয়েছে তার পড়াশোনা যেহেতু ইন্টারমিডিয়েট পাস, সে লন্ডনে ছিল, পড়াশোনা করার কথা বলেছে। মূলত আমার পরে দেখেছি যে সে পড়াশোনা কিছুই করেনি, ওর জব করে বেরিয়েছে। হে পিসলি, তুমি ইউ আর সিটিং আইডল, তোমার 2 বছর হয়ে গেছে। হ্যাঁ, তুমি কিছু করো বাবা, কিছু করো, হ্যাঁ, ব্যবসা করবা। সুখ নিরে হঠাৎ কিসের অসুখ? একটা বাচ্চা হওয়ার কারণে আপু এখানে আটকে গেছে। মোট কথা ওই বাচ্চার জন্য যতটুকু রিলেশনটা রাখা দরকার ওটা ছিল। তাছাড়া যে ওদের মধ্যে খুব খুব ভালোবাসা, যে বিয়ের আগে যে ভালোবাসা থাকে সেই ভালোবাসাটা না। আসলে ফেব্রুয়ারি মাসে 2015 আপু আমাকে একদিন ফোন দিয়েছিল। ফোন দিয়ে মানে ও খুব অস্থির, থাকতে পারবে না, ভালো লাগতেছে না তার। মানে তখন আমি জিজ্ঞেস করি কী হয়েছে, এত অস্থির কেন, খুব কি মেন্টাল প্রেশার মনে হচ্ছে নাকি মারধর করেছে? বলছে একটু গায়ে হাত তুলছে। 29 মার্চ 2015 সিফাতের ছোট ভাই আসিফকে সিফাতের শ্বশুরের ফোন। আপুর শ্বশুর ফোন দেয়, ফোন দিয়ে বলে সে তো এক্সপায়ার করছে, সিফাত এক্সপায়ার করছে। আমি এক্সপায়ার করবে কিভাবে, কি হয়েছে, এক্সপায়ার করলো কেন, এক্সপায়ার করলো? সুইসাইড করছে। সুইসাইড কীভাবে করলো?
আমার হচ্ছে প্রতিটা কোশ্চেনের আমি কোশ্চেন করি, সে অ্যান্সার দেয়, সে নিজে থেকে কিচ্ছু বলে না কিভাবে হয়েছে, কেন হয়েছে। আমি বলি কি কিছু খাইছে নাকি গলায় রশি দিয়েছে না কিভাবে হলো, না হাত কাটছে না কি হলো, হলো রশি দিছে, এতটুকুই, দিয়ে তোমরা তাড়াতাড়ি চলে আসো। তথ্যে গরমিল থাকার কারণে শিফাতের আত্মহত্যা নিয়ে প্রশ্ন তোলেন তার পরিবার সদস্যরা। পুলিশ সেই সর্বোচ্চ কর্মকর্তা বলেছিলেন যে আমার বলছে সুইসাইড, অথচ আমাদের কাউকে তারা ডাকেনি। আমরা 4 মাসও পোস্টমর্টম রিপোর্ট পাই না, 4 ঘন্টায় পোস্টমর্টম রিপোর্ট দিয়েছে। এটা পুলিশ কর্মকর্তা, পুলিশ কমিশনারের নিজস্ব স্টেটমেন্ট। তারপরে দেখছি যে যেহেতু ওই পোস্টমর্টম রিপোর্ট আসছে, কিন্তু আমি ভাবছিলাম যে ঠিক আছে পোস্টমর্টম রিপোর্ট দিয়েছে, এটা হচ্ছে ডাক্তারদের পার্ট, পুলিশ ইন্টারোগেশনে কী বের করে, আমি ওই এক্সপেকটেশন ছিল আমার যে পুলিশ তো নিশ্চয়ই একটা কোনো তথ্য বার করবে তারা, কিন্তু না, তারা দেখছি যে তারা কোনো দিকে এগোচ্ছে না। মেয়ের একটা 2 বছর 2 মাসের ছেলে আছে, যে ছেলেটিকে মেয়ে এক মুহূর্ত তার চোখের বাইরে রাখে না, সেই ছেলে রেখে মারার মানে সে সুইসাইড করবে, এটা আমি কেন অনেকেই বিশ্বাস করেন। কী দিয়ে আত্মহত্যা করেছে সে? তো বললো যে রশি দিয়ে আত্মহত্যা করেছে। তো ওখানে 2টা কথা বললো যে ওদের ওই যে মাঝে মাঝে মারপিট করতো, নির্যাতন করতো, আজকেও তাকে মারপিট করেছে, আমি মীমাংসা করে দিয়েছি। নাকে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, ট্রের মধ্যে রক্ত পড়ে আছে, আর এখানে একটা থুতনির মধ্যে একটা জখম বড়, আর একটা দাগটা মনে হয়েছে আমাদের দেখে যে আর্টিফিশিয়াল ক্রিয়েটেড দাগ। খোঁজখবর নিয়ে মামলাটা থানায় দায়ের করতে গিয়ে সকালে অনেক ওই মানে যে আপনার এই প্ররোচিত হত্যা মামলা, সেটা তারা নেওয়ার জন্য রেডি। আমি যেটা নিয়ে গেছি সেটা তো তারা না। তখন আমি অতির সাথে দেখা করলাম যে আমি তো এই মামলা করবো না থানায়, আপনি যেটা নিয়ে এসেছি সেটা আপনি করবেন। রাজশাহী থেকে রংপুরে লাশ দাফন কাফনে সময় লাগায় ঘটনার 4 দিন পর শিফাতের স্বামী আসিফ পিসলি, শ্বশুর মোহাম্মদ হোসেন রমজান, শাশুড়ি নাজমুন নাহার নাজলিকে আসামি করে মামলা করেন চাচা মিজানুর রহমান খন্দকার। স্বামী আসিফ গ্রেপ্তার হলেও 8 মাস পালিয়ে থাকেন শিফাতের শ্বশুর শাশুড়ি, সাথে নিয়ে যান সিফাতের 2 বছরের সন্তান আইয়ান আল সাদিদকে। আদালত থেকে জামিন নেয়ার পর এখন সুখ নিড়েই তারা। 9 মাসেই মাকে ভুলতে বসেছে আইয়ান, দাদিকেই মা বলে সে। মাঝে মধ্যে ছবি দেখে মায়ের কথা আবছা মনে করতে পারে আইয়ান। শিফাত যে ঘরে আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন তার শ্বশুর ও শাশুড়ি, সেটি ঘুরে দেখে ক্রাইম ওয়াচ টিম। শিফাত গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে থাকলে এই উচ্চতা থেকে তাকে একাই কি করে নামালো পিসলি? দর্শক, সিফাত আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে তা নিয়ে শুরু থেকেই সন্দেহ ছিল তার পরিবারের। ময়না তদন্তের 5 ঘন্টার মধ্যেই দ্রুততার সাথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আত্মহত্যার প্রতিবেদন দেয়, তা নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়। প্রায় 3 মাস পর রংপুর মেডিকেল কলেজ বোর্ড পুনঃ ময়না তদন্তে সিফাতকে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদন দেয়। 2 মেডিকেল কলেজের পরীক্ষার এই তফাৎ কেন? প্রথম ময়না তদন্তে সিফাতের মাথায় আঘাতের চিহ্ন থাকার পরও কেন চিকিৎসক ফরেনসিক টেস্ট করালেন না? আর দ্বিতীয় দফায় ময়নাতদন্তের পর অন্য চিকিৎসকরা কিভাবে নিশ্চিত হলেন সিফাতকে আঘাত করে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে? শ্বশুরবাড়ির দাবি অনুযায়ী সিফাত আত্মহত্যা করে থাকলেও ঘটনাস্থল থেকে পুলিশ কোনো ক্রাইম সিন সংগ্রহ করেনি বলে অভিযোগ করেছেন সিফাতের পরিবার। তাছাড়া তাদের সন্দেহের আঙ্গুল মাত্র 5 ঘন্টার মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট দেওয়ার ঘটনায়ও। প্রথম দফা ময়নাতদন্তে সিফাতের গলা ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যাওয়ার কথা বলা হলেও ফরেনসিক পরীক্ষা করা হয়নি কেন? এই প্রশ্ন ঘুরপাক খায় সিফাতের পরিবারের মনে। এসব পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সিফাতের মৃত্যু ঘটনাকে আত্মহত্যা বলে প্রতিবেদন দেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার জুবাইদুর রহমান। এতে বিস্মিত সিফাতের পরিবার। আর্থিক তাদের লোভমান হওয়ার পরিচিত না হওয়াটা, মেয়ে চাকরি করতে না, এর সঙ্গে ওই দিন কি ঘটনা হয়েছিল যে মেয়েকে আমার মেরে ফেলার মতো সিচুয়েশন তৈরি হয়েছে, আমি ফাদার হিসেবে এখনও আমি জানতে পারিনি। আমি ফাদার হিসেবে আমার তো আকুতি রয়েছে, আপনারাও অনেকেই ফাদার, তো আপনার
ছেলে মেয়ে আমার একটা মেয়ে মারা গেল, ছেলে মারা গেলো, জানা দরকার যে কখন মারা গেছে, কীভাবে মারা গেছে, কেন সিচুয়েশন তৈরি হলো, কে মেরেছে। তো এগুলো তো আমি ফাদার হিসেবে আমার জানারও আমার আকুতি রয়েছে, আজ পর্যন্ত সেটি আমি জানতে পারিনি। তবে ডাক্তার জুবাইদুর রহমানের ময়নাতদন্তের প্রতিবেদনকেই সঠিক বলে মনে করেন শিফাতের শ্বশুর মোহাম্মদ হোসেন রমজান। মৃত্যুর কারণ মনে হচ্ছে যে হত্যার সাথে সামঞ্জস্যপূর্ণ ঘটনা, এটা লিখেছে। তো এই ঘটনাটা যখন রিপোর্টটা দিয়েছে, এই রিপোর্টটা দেওয়ার পরে রিপোর্টটা কতখানি গ্রহণযোগ্য এমনি বোঝা যাচ্ছে, কেন ডাক্তারের রিপোর্ট হবে স্পেসিফিক, সুনির্দিষ্টভাবে তারা বলবে যে ইন আওয়ার ওপিনিয়ন ডেথটা এই কারণে হয়েছে। এরকম না বলে মনে হচ্ছে যেন হত্যার সাথে সামঞ্জস্যপূর্ণ। শিফাতের পরিবারের অভিযোগ, অ্যাডভোকেট রমজান ক্রিমিনাল লয়ার হিসেবে মামলাটির গতি প্রকৃতি পরিবর্তন করছেন। রাজশাহীতে যে সমস্যাটা আমরা ফেস করছি, আসলে একটা মামলা চালাইতে গেলে যেটা হয় যে আমি আমার চয়েস মতো আমি উকিল যাবো, উকিল আমার পক্ষে দাঁড়াবে। এখানে যে অসুবিধাটা আমাদের হয়েছে যে সমস্ত উকিল তার পক্ষে দাঁড়ায় যায় এজ এ কলিগ হিসেবে, বাই প্রফেশন, সেটি একটা ব্যাপার। তারপরে তার বাসায় এখানে রাজশাহীতে, সে লোকাল লোক, লোকাল একটা প্রভাব বলায় তার কাজ করছে এখানে, লোকাল পলিটিশিয়ান, লোকাল বলেন সব কিছুই মিলে, যেহেতু সে বারের একজন আইনজীবী, প্রভাবশালী আইনজীবী। তাদের এই ধারণা থেকেই আদালতের নির্দেশে মেডিকেল বোর্ড গঠন করে শিফাতের পুনঃ ময়নাতদন্ত হয় গত বছরের 22শে জুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে। পুনঃ ময়নাতদন্তে আঘাতজনিত কারণে শিফাতের মৃত্যু হয়েছে বলে জানান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার রফিকুল ইসলাম। একটা যখন ডেড বডি কবর থেকে তোলা হয়, হ্যাঁ, বিশেষ করে তখন আমরা খুবই করি, যেহেতু একজন করছে তা আমরা তো এটা চ্যালেঞ্জ, আমি ভালো করে দেখতে হবে আমাদেরকে, খুব সিনসিয়ারলি এবং খুব মাইনিউটলি আমরা করছি এটা। রাজশাহী মেডিকেল কলেজে ওরা বলছে যে মানে এটা আত্মহত্যা করছে, হ্যাঁ, সুইসাইড করছে। তো আমরা যেহেতু এটা বোর্ডের মাধ্যমে হলো, আমরা এখানে আমি ছিলাম, আমার সঙ্গে প্রফেসর নারায়ণ ছিল, অ্যানাটমির নারায়ণ সাহেব, আর হরেন সাহেব ছিল, আমার লেকচারার হরেন সাহেব ছিল। তা আমরা এটাকে খুব মানে কি বলবো, আমি এটা খুব ভালো করে ডিসেকশন করলাম, ভালোভাবে করলাম আর কি, যে আমরা দেখি তো উদ্ঘাটন করার চেষ্টা করি কজ অফ ডেথ কী। তো আমরা তা পেয়ে গেলাম আর কি, তার মাথায় একটা ছিল, মাথায় তার একটা ইনজুরি ছিল, সেটা আগের রিপোর্টে সে লিখছে, কিন্তু এটা ব্যাখ্যা ছিল না কোনো, হ্যাঁ, কোনো অন ডিসেকশনে কোনো ব্যাখ্যা দেয় নেই এটা নিয়ে। তো আমরা এটা ভালো করে দেখলাম যে ক্লটেড ব্লাড ছিল, হ্যাঁ, এবং এটা ব্লাডটা কিন্তু একটা বোনসের সঙ্গে লেগেছিল, মানে যে বোনস আছে আপনার কি বলবো, এটা অক্সিপিটাল বোনসে ছিল, প্যারাইটাল অক্সিপিটাল বোনে, এখানে একদম রক্তটা জমাট বাঁধা রক্ত লেগেছিল, একদম লেগেছিল। এবং ক্লটটা অনেকদিন থাকতে পারে, হ্যাঁ, এই ক্লটটা আমরা দেখলাম। তারপরে আমরা অ্যাজ এ হোল ডিসেকশন করার পরে আমরা মানে এটাই মানে ফাইনাল অপিনিয়ন দিলাম আর কি, যে আমাদের মনে হচ্ছে যে তাকে হত্যা করা হয়েছে, হ্যাঁ, অপিনিয়ন দিলাম যে ইন আওয়ার অপিনিয়ন ডেথ ওয়াজ ডিউ টু শক অ্যান্ড হেমোরেজ অ্যাজ এ রেজাল্ট অফ হেড ইঞ্জুরি, মাথায় আঘাত জন্য, হুইচ ওয়াজ এন্টিমোর্টাম অ্যান্ড হোমিসাইডাল ইন নেচার। তিনি দাবি করেন আঘাতে শিফাতের মৃত্যু হলেও এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য পরবর্তীতে তার লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। দাগ তো হতেই পারে, দাগ মনে করেন যে পোস্টমর্টম দাগ হয় না, একটা লোককে মেরে ফেলে যদি ঝুলাই দেয় দাগ কিন্তু হবে, সঙ্গে সঙ্গে যদি ঝুলাই দেয় দাগটা কিন্তু হবে। কিন্তু আমি দেখতে হবে দাগটাকে হোদার ইট ইজ অ্যান্টিমর্টম আর পোস্টমর্টম, অ্যান্টিমর্টম না পোস্টমর্টম দাগ, সেটা আমাকে জানতে হবে। হ্যাঁ, দাগ তো হতে পারে, ঝুলাই দিতে পারে না লোককে মারার পরে, কিন্তু ওটা তো হোমিসাইড, তাকে মারলো অন্যভাবে, তারপর তাকে ঝুলাই দেওয়া হলো, হ্যাঁ, তো দাগ থাকতেই পারে, ওটা তো ব্যাপার না। কিন্তু দাগটা কেন হলো আমাকে বের করতে হবে। আমাদের মূল কাজ কিন্তু টু অ্যাসিস্ট দ্য কোর্টকে আমরা হেল্প করব। ফরেন্সিকের কিন্তু বেসিক জিনিস হচ্ছে আমি কোর্টকে হেল্প করব, এটাই তো বেসিক জিনিস, আমি চেষ্টা করছি।
তার এই বক্তব্যের সূত্র ধরে ক্রাইম ওয়াচ টিম যোগাযোগ করে শিফাতের প্রথম ময়নাতদন্তকারী কর্মকর্তা ও বর্তমানে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার জুবাইদুর রহমানের সাথে। তিনি এখনও তার যুক্তিতেই অটল। এখন 2-2.5 মাস পর আপনি সে ব্লাডটাও পাইছেন কিনা এটা তো আমি বলতে পারবো না, তবে আমরা যে হ্যাঙ্গিং এর যে ফাইন্ডিংস পাইছি, ছোট একটা দাগ পাইছি আঘাতে, সেই দাগের যেদিকে ছিল ওনারা মনে হয় ওর দিকেও পাইলেন, ওনারা আবার আরেক দিকে পেয়েছে। আর আপনি যেটা বললেন যে তাড়াতাড়ি ব্যাপারে, ওটা আমার তো স্পষ্ট ব্যাখ্যা, ওটা কোর্টের সামনে আমাকে 100 বার বলে আমি 100 বারে উত্তর দিব, তাড়াতাড়ি দেওয়াটাই আমাদের কাজ। শিফাতের মাথা ও থুতনির নিচে আঘাতের চিহ্ন পাওয়ার পরও ফরেনসিক টেস্ট না করার পক্ষেও যুক্তি দেন তিনি। আমি সুইসাইডাল হ্যাঙ্গিং পাইছি, ওই ইনজুরি মার্কস অফ ভায়োলেন্স, ও আচ্ছা আমি ওই কথাটাও লিখে দিছি ফাইনাল রিপোর্টের উপরে, মার্কস অফ ভায়োলেন্স ফাউন্ড অন হার বডি, অর্থাৎ তাকে নির্যাতনের চিহ্ন আমি পাইছি। আমি তো এক কারণে মরবো, 2 কারণে তো আর আমি মরি নাই। তবে তার এই যুক্তি মানতে নারাজ শিফাতের পরিবার। এখন তাদের দাবি, শিফাতের মৃত্যুর ঘটনা যারা আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল তাদেরকেও আইনের আওতায় আনা হোক। প্রথমে বলেছে তারা যে সুইসাইড পাওয়া গেছে, সুইসাইড নিয়েই তারা এগোচ্ছে। পরবর্তী যে রিপোর্ট হলো সেটি আমাদের আবেদনক্রমে বোর্ড কর্তৃক করেছে। আগের রংপুর রাজশাহীতে যেটি করেছে সেটা একজন ডাক্তার দিয়েছিল রিপোর্ট, আর পরে যেটি করেছে এটা মেডিকেল বোর্ড কর্তৃক, এটা বোর্ড কোর্টের নির্দেশ মোতাবেক করেছে এবং সেখানে বলছে যে মার্ডার হয়েছে। তো আগে যদি তারা সুইসাইড নিয়ে এগোতে পারে, পরে তারা মার্ডার নিতে এগোতে সমস্যা কোথায় তাদের? কোর্ট তো, ডাক্তার তো বলে দিয়েছে কিলিং, মার্ডার। এই মার্ডারটা আমরা বলেছি যে 3 জন মিলে মার্ডারটা করেছে, আমরা ইজহারে বলেছি, কিন্তু 3 জন মিলে করেছে না 2 জন মিলে করেছে না 1 জন মিলে করেছে, এখন তো প্রশ্ন ওই জায়গায় শুধু যে মার্ডারটা কারা করেছে। এখন তো পুলিশের আর এই চার্জশিট দিতে মনে হয় আমাদের মনে হয় কোনো বাধা থাকার কথা না, যেহেতু যদি তারা প্রথমের কথা অনুযায়ী স্ট্যান্ড করে যে আমরা সুইসাইড আমরা আর কী করতে পারি, তাহলে এখন তো হোমোসাইড, তার তো কিছু করার নেই। এখন তারা এই যে ছেলে, তার ফাদার মাদার এবং আগের ডাক্তার সহ চার্জশিট হওয়ার দরকার এটার। সিফাতের এই রহস্যজনক মৃত্যুর পর কেটে গেছে 9 মাস। এই 9 মাসেও কেন তদন্ত প্রতিবেদন দিতে পারছে না পুলিশ? সময় ক্ষেপণ না করতে নির্দেশ আছে আদালতেরও। কি বলছেন তদন্তকারী কর্মকর্তা? সিফাতকে হত্যার অভিযোগে তার স্বামী আসিফ পিসলিকে গ্রেফতার করলেও 8 মাস আত্মগোপনে থাকেন তার শ্বশুর ও শাশুড়ি। তাদেরকে আটক ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেন সিফাতের সহপাঠী ও স্বজনরা। তবে এখনও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন ছাত্রী ওয়াহিদা শিফাতের রহস্যজনক মৃত্যুর পর প্রতিবাদে ফেটে পড়েন তার সহপাঠী, শিক্ষক এবং বিভাগের শিক্ষার্থীরা। বিক্ষোভ ও মানববন্ধন করে তারা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান। শুধু তাই নয়, শিফাত হত্যার অভিযোগে দায়ের করা মামলা ভিন্ন খাতে নেয়ার অভিযোগও করেন সুহৃদরা। শিফাতের মৃত্যুর পর কেটে গেছে 9টি মাস। এরই মধ্যে 4বার মামলার তদন্তকারী কর্মকর্তা বদল হয়েছে। রাজপাড়া থানা ডিবি হয়ে বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি। ক্রাইম ওয়াচ টিমের সাথে কথা হয় তদন্ত কর্মকর্তার। 9 মাসে কি অগ্রগতি হয়েছে মামলার তদন্তে? যেটা ফরেনসিক কোনো টেস্ট হয়নি প্রথমটা, আর দ্বিতীয়টার ফরেনসিক টেস্ট হয়েছে, তো এই দুইটাকে আপনি সমন্বয় করবেন কিভাবে? না, এইটা আইনানুগভাবেই সমন্বয় হবে। এইটা স্পেসিফিক বিশেষজ্ঞের মতামত, সেক্ষেত্রে আমরা উভয় দিক পর্যালোচনা করব। আর ইট ইজ নট এক্সক্লুসিভ এভিডেন্স, এটা করোবোরেটিভ এভিডেন্স হিসাবে ধরা হয়। অন্যান্য সাক্ষ্য প্রমাণের সাথে সঙ্গতি রেখে এটা বিবেচনা করা হবে। তদন্ত কর্মকর্তা জানালেন, অল্প সময়ের মধ্যেই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা যাবে। এখন চলছে শেষ পর্যায়ের বিচার বিশ্লেষণ। স্থানীয় ঘটনাস্থলের পাড়া প্রতিবেশী, ইভেন যারা আসামি, তাদের সাথে কথা বলা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছে আদালতের অনুমতি সাপেক্ষে, গোপনে প্রকাশ্যে এবং সকল কৌশল অবলম্বন করে তদন্ত করা হচ্ছে। বিচারপ্রার্থী শিফাতের পরিবারের চাওয়া তারা যেন ন্যায় বিচার পান, একই সাথে ফিরে পেতে চান
শিফাতের রেখে যাওয়া শেষ চিহ্ন ও তাদের নাতি আইয়ান আল সাদিদকে। তারা আইয়ানের ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত। ওরা তো আমার মেয়ের খুনি, একটা খুনির কাছে, একটা খুনি পরিবারের কাছে ওই সন্তানটা কখনোই নিরাপদ হতে পারে না। তবে দাদা দাদির দাবি আইয়ানের আইনানুগ অভিভাবক তারাই, সুতরাং আইয়ান তাদের কাছেই নিরাপদ। আইয়ান হচ্ছে যে আমাদের সাকসেসর, আমাদের ব্লাড, আমাদের বংশের, ওরা কে তাকে নেওয়া দিওনি নাম দেওয়া বললে আমার বয়সে আমার বাবা মা আমার মনেই নেই, আইয়ান ওর মাকে ভুলে যাবে। এই ছেলের জন্ম হয়েছে আমাদের কোলে, আমাদের বাড়িতে জন্ম হয়েছে। মাত্র 2 বছর বয়সে মাকে হারিয়েছে শিশু আইয়ান। এখনো সে বুঝে উঠতে পারেনি কি হারিয়েছে 9 মাস আগে। স্ত্রীকে হত্যার অভিযোগে তার বাবা আসিফ পিসলিও কারাগারে। অভিযুক্তদের বিচার হলে হয়তো সান্ত্বনা পাবেন শিফাতের মা বাবা, আর নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে পারলে হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলবেন শিফাতের শ্বশুর শাশুড়ি আর স্বামী। কিন্তু আইয়ানের সান্ত্বনার জায়গা কোথায়? তার পরম অবলম্বন মা তো চলে গেছেন না ফেরার দেশে। দর্শক, এতক্ষণ দেখলেন আমাদের অনুসন্ধান। এবার আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। আপনার আশপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে পারে এমন কোনো অপরাধের কথা আমাদের জানান। আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। আর পুনরায় অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.ntvbd.com। আর ফেসবুকেও আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।